গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো last class we are discussing about the relation between atom with কারেন্ট। তো অ্যাটমের সঙ্গে কারেন্টের কী রিলেশনশিপ 1832 সালে মাইকেল ফ্যারাডে তার সূত্র দিয়ে প্রকাশ করেছিলেন। এবং আমরা নেক্সট ঘটনা কি ঘটেছিল 1832-এর পর, আমরা এখন আছি পরমাণু গঠনের কী ঘটনাগুলো ঘটনা পরম্পরায় ঘটছিল সেগুলো আমরা জানার জন্য আছি। এখন 1832 সালের পর কী ঘটনা ঘটেছিল সেটা আমরা একটু জেনে নেব। 1832 সালের পর একটা ঘটনা ঘটেছিল 1856 সালে। জেমস ম্যাক্সওয়েল তার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিটা ডিসকভার করেন। তো তিনি কী করছিলেন তুমি একটু গল্পের মতো শুনে নাও। তিনি লাইটের প্রপার্টি নিয়ে কাজ করছিলেন। লাইটের কী প্রপার্টি আছে, লাইটটা কী কাজ করে, আলোর স্বরূপ বিশ্লেষণ করছিলেন, সেটাই লিখেছি। লাইটের প্রপার্টি নিয়ে কাজ করছিলেন। লাইটটা কী তিনি দেখেন, লাইটের দুটো কম্পোনেন্ট আছে। আগে মানুষ কি জানতো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে, শুধু মানুষ কি জানতো রেডিও ওয়েভ সম্পর্কে জানতো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু এখন মানুষ জানলো যে আলোর মধ্যেও দুটো ম্যাগনেটিক কম্পোনেন্ট আছে। মানে কি, লাইটকে আমি যদি ডিসোসিয়েট করি, উনি তো লাইটের প্রপার্টি সম্পর্কে আবিষ্কার করছিলেন। লাইটকে যদি লাইটের প্রপার্টিতে দেখা যায়, লাইটের এটা হচ্ছে একটা অ্যাক্সিস, একটা আলো ধরো, আলোর দুটো কম্পোনেন্ট। মানে কি, আলো দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক্যাল ওয়েভ এইভাবে যাচ্ছে, এই যে ইলেকট্রিক্যাল ওয়েভ হরাইজন্টালি, আর ভার্টিক্যালি ম্যাগনেটিক ওয়েভ এইভাবে যাচ্ছে। তার মানে লাইটের দুটো কম্পোনেন্ট আছে। এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার লাইট কী করেছি, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নট অনলি লাইট, দ্য ওয়েভ হুইচ আর বিহেভ অ্যাজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যারা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে তারা হচ্ছে দুটো কম্পোনেন্ট থাকবে। মানে কি, এইভাবে একটা ওয়েভ যাবে, এইভাবে হরাইজন্টালি একটা ওয়েভ বেরোবে, একটা ভার্টিক্যালি ওয়েভ এইভাবে তারা একটা ভার্টিক্যালি এইভাবে তারা একটা ওয়েভ বেরোচ্ছে, যে উপর দিক দিয়ে ভার্টিক্যালি ওপর দিক দিয়ে, একটা নিচের দিক দিয়ে যাচ্ছে, ওপর দিক দিয়ে ওয়েভ যাচ্ছে, নিচের দিক দিয়ে ওয়েভ যাচ্ছে, একটা হরাইজন্টালি একটা ওয়েভ এইভাবে বেরোচ্ছে। তাহলে দুটো কম্পোনেন্ট আছে। একটা লাইটকে যদি ভাঙি, তাহলে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, এই উপরে যেটা হচ্ছে তোমার ভার্টিক্যালি যাচ্ছে, ওপর নিচে ওপর নিচে ওপর নিচে, সেটা উপর নিচে, সেটা হচ্ছে যে উপরে উঠলো, উঠে আবার নিচে নামলো, এই যে উপরে উঠলো, উঠে আবার নিচে নামলো, দিয়ে আবার এই যে উপরে উঠলো, উপরে উঠে উঠে আবার নিচে নামলো। তাহলে এটা কি, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। মানে কি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আর এইভাবে লাইটের আর একটা কম্পোনেন্ট আছে, যে দেখা যাচ্ছে যে লাইটটা এইভাবে হচ্ছে, লাইটটা কী হচ্ছে, লাইটের একটা ম্যাগনেটিক বা চুম্বকীয় তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বকীয় ক্ষেত্র আছে। এটা কি, ম্যাগনেটিক কম্পোনেন্ট হচ্ছে, বি দিয়ে ডিনোট করা হয়েছে। এইভাবে একটা ম্যাগনেটিক কম্পোনেন্ট এইভাবে যাচ্ছে, আবার ভেঙে গেল, আবার এইভাবে এটা বি, এইটা বি, এটা বি, আর এইটা ই, এটা ই, এটা ই, এটা 3 ডাইমেনশনাল ভাববে। তোমার একভাবে যদি আমি ভাবি, এইভাবে একটা গেছে বইয়ের খাতার মধ্যে, এইভাবে বেরোলো, আবার এইভাবে নিচে গেল, আবার এইভাবে উপরে উঠলো, আবার নিচে গেলো, এটা হচ্ছে ই। আর বিটা আছে কীরকম, বিটা এইভাবে হরাইজন্টালি, মানে কি একটা উপর পারপেন্ডিকুলার, লম্ব। মানে এইভাবে যদি ধরি, একটা যদি এই উপর নিচে যায়, আর একটা এইভাবে সাইড দিয়ে পাশাপাশি গেছে, ঠিক আছে। লাইটকে যদি ভাঙো, তুমি এবার দুটো কম্পোনেন্ট পাবে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা তুমি ফিজিক্সে পড়বে। এবং আমি যেটা বলে দিলাম, বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, ই হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। মানে কি, তোমার দুটো কম্পোনেন্ট পাচ্ছি। লাইটকে ভাঙলে প্রত্যেকে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে। একটা ওয়েভ যদি হচ্ছে যে হরাইজন্টালি যায়, আর একটা ওয়েভ হচ্ছে ভার্টিক্যালি যাচ্ছে। মানে একটা উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো, নিচে নামলো, যেটা হচ্ছে ই, এরম করছে ই। আর বিটা কী করছে, আবার এই দিকে যাচ্ছে, আবার এই সাইডে এলো, আবার পয়েন্ট হলো, এইভাবে সাইডে গেলো। এই যে বিটা হচ্ছে এই দিক দিয়ে গেলো, এই দিক দিয়ে যে আবার এই সাইডে হলো, কাট করলো, আবার ওই দিকে গেলো। প্রত্যেকে বুঝতে পারবে, প্রত্যেকে 90 ডিগ্রি করে যায়। তার মানে লাইটের দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ওয়েভ। এই যে ই ফর ইলেকট্রিক, বি ফর ম্যাগনেটিক। তাহলে যে কোনো আজকে আমরা জানলাম 1856 সালে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে জানলাম,
এবং ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে তিনি ধারণা দিলেন যে লাইটকে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ম্যাগনেটিক কম্পোনেন্ট। সেই জন্য দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রিক্যাল পার্ট একটা ম্যাগনেটিক পার্ট আছে, দুটো পার্ট আছে, সেই জন্য এর নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক লাইটের এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইটের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ওয়েভকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি E=E0 sin ওমেগা টি মাইনাস এক্সটি দিয়ে ডিনোট করা হয়। এটা মানে ইকুয়েশান, এইভাবে বার করা যায়। আর B=B0 sin ওমেগা টি মাইনাস এক্স, এটা হচ্ছে তোমার মানে ওয়েভের ইকুয়েশান। ওয়েভের ইকুয়েশান কীভাবে ডিনোট করা সেটা ফিজিক্স স্যার পড়াবেন, এখানে আমি বললে আরও বিস্তারিত অনেক বড় হয়ে যাবে। এভাবে E=E0 sin ওমেগা টি মাইনাস এক্সটি, এটা মনে রাখো। B=B0 sin ওমেগা টি মাইনাস এক্সটি, কোনটা কী ডিনোট করে এটা বার করতে গেলে আবার বড় হয়ে যাবে, সেই আমি বার করলাম না, শুধু জানার জন্য বলে দিলাম। এই এর ভ্যালুটা কী করবে, E=E0 sin ওমেগা টি মাইনাস এক্সটি, B=B0 sin ওমেগা টি মাইনাস এক্সটি। তিনি একটা ওয়েভ বলেন, এবং তার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তিনি কী বলেন না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তিনি বলেন যে আলোক রশ্মির মানে বর্ণ তার তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভরশীল। মানে লাইটের কোনো ধরো একটা যদি লাল লাইট হয়, মানে রেড লাইট হয়, ব্লু লাইট হয়, মানে প্রত্যেকটা কালার তার ওয়েভ লেন্থ মানে ল্যামডার উপর নির্ভরশীল। ওয়েভ লেন্থ যেমন হবে তারপর তার উপর নির্ভর করে সেটা লাইটটার কালারটা তেমন। ওয়েভ লেন্থ যদি কম হয় শর্ট হয়, লাল আলো হবে। ওয়েভ লেন্থ যদি শর্ট হয় ব্লু লাইট হবে। ওয়েভ লেন্থ যদি হাই হয় তার হচ্ছে রেড লাইট হবে। এইভাবে তিনি ওয়েভ লেন্থের উপর ডিনোট করে তিনি সাজিয়েছিলেন যে কীভাবে তিনি হচ্ছে আলোকরশ্মি, যে কোনো আলো যদি লাল হয় সেটা তার তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভরশীল হবে, মানে ওয়েভ লেন্থের উপর নির্ভরশীল হবে লাইটের কালারটা। এটা তার থিওরিটা একটা বলেছিলেন। 2 নম্বর থিওরি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমি ইম্পর্ট্যান্ট দিয়ে রাখছি। 2 নম্বর থিওরিটা ইম্পর্ট্যান্ট, এটা থেকেই আমি আবার ফিরে আসবো ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট। এখানে রাদারফোর্ড ব্যাক টু দ্য দিস পয়েন্ট, এই পয়েন্টে আমরা ফিরে আসবো। কেন এই পয়েন্ট এত গুরুত্বপূর্ণ? কারণ তিনি বলেছিলেন কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা কোনো বস্তু থেকে শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে। এই কথাটা মানে কি? ধরো আমি একটা বস্তু ছুটে বেড়াচ্ছে, ধরো একটা পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে, এরকম ঘুরে গোল করে ঘুরে বেড়াচ্ছে, বা একটা বস্তু ছুটে যাচ্ছে, একটা মোটরসাইকেল ছুটে যাচ্ছে, একটা মোটরসাইকেলের উপর ব্যক্তি চেপে আছে ছুটে যাচ্ছে, বা কোনো বস্তু তুমি ঢিল ছুঁড়েছো, বা কোনো বস্তু তুমি দড়ির একটা লাঠির মধ্যে দড়ি মেরেছো, দিয়ে ঢিলে করে আঙুল ঘোরাচ্ছো, তুমি ঢিলটা একটা লাঠিতে ঢিলে সুতো বেঁধে হাতে করে ঘোরাচ্ছ। যখন তুমি ঘুরছে সেটা বলছে কোনো বস্তু কর্তৃক শোষণ, বা কোনো বস্তু শক্তিটা কোনো কিছু গরম করছো, গরম করার সময় কি কোনো বস্তু শক্তি শোষণ করে, মানে কি বস্তুটা সেই এনার্জি নেয়, বস্তুটা গরম হয়। এই বলছে বস্তুটা যদি কোনো শক্তি শোষণ করে, আবার বস্তুটা যদি তুমি ঠান্ডা করো গরম করার পর, যে কোনো ক্ষেত্রে বস্তুটা যদি শক্তি বিকিরণ করে, যে কোনো অবস্থা, শুধু গরম অবস্থায় নয়, যে কোনো অবস্থার ক্ষেত্রে কিন্তু তিনি বলছেন কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বস্তু কর্তৃক শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে। মানে কোনো বস্তুতে তুমি ধরো 5 ইউনিট শক্তি শোষণ করেছে, সে 5 ইউনিট শক্তি বর্জন করবে। ধরো কোনো বস্তুতে হচ্ছে যে তোমার 5 ইউনিট শক্তি শোষণ করেছে, 3 ইউনিট শক্তি বর্জন করবে। মানে কি? মানে কন্টিনিউয়াসলি, এটা নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াসলি, মানে যতটুকুই শোষণ করবে ততটুকুই বর্জন করবে এবং সমানভাবে বর্জন করতে থাকবে। আমি যতটুকুই জল খেলাম ততটুকুই জল বাইরে বার করে দিলাম। মানে কি? সমানভাবে আমি শক্তি নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস সমানভাবে যতটুকুই শক্তি শোষণ করবে ঠিক ততটুকুই সমান্তরালে শক্তি বিচ্ছুরণ করবে। সেজন্যই বলছে কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ ও কোনো বস্তু কর্তৃক শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে, মানে সমানভাবে। মানে একটুখানি করলাম, শক্তি ছাড়লাম, আমি শক্তি শোষণ করি, এবার প্রয়োজন হয়েছে একটু শক্তি ছাড়লাম, আবার কিছুক্ষণ পর একটু শক্তি ছাড়লাম, এইভাবে না, কন্টিনিউয়াস। যে শক্তি যেমন শোষণ করেছে, যেমন ইউনিট শক্তি শোষণ করেছে ঠিক তেমন সমানভাবে শক্তি বিকিরণ করে দেবে। সেটাই বলছে কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বস্তু কর্তৃক শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থিওরির ক্ষেত্রে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, যে ম্যাক্সওয়েলের
1856 খ্রিস্টাব্দে আমরা আছি। 1832-এর পর অ্যাটমিক স্ট্রাকচার, 1832-এর পর কী ঘটনা ঘটেছিল, 1832 পর এখানে 1856 খ্রিস্টাব্দে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সম্পর্কে আমরা জেনেছি। এবং ইলেকট্রোম্যাগনেটিক থিওরির সময় দুটো পার্ট, লাইটের দুটো পার্ট, একটা হচ্ছে হরাইজন্টাল পার্ট, একটা হচ্ছে ভার্টিক্যালি পার্ট। হরাইজন্টাল পার্টিকেল তোমার ইলেকট্রিক্যাল ওয়েভ থাকলে গেলে, আর ভার্টিক্যাল পার্টে তোমার ম্যাগনেটিক ওয়েভ যাবে। এই দুটো পার্টে আমরা লাইটকে ভেঙেছি। লাইট যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলেই তার দুটো পার্ট থাকবে। তোমরা আজ থেকে জানবে দ্য ওয়েভ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইট হ্যাজ টু কম্পোনেন্ট, মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মানে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে চুম্বকীয় ক্ষেত্র থাকে কোনো যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। তার স্বরূপটা পড়লাম, তার স্বরূপে তিনি কি বৈশিষ্ট্য দিয়েছিলেন না, যে কোনো লাইটে আলোর বর্ণ যে লাল, নীল, হলুদ, সবুজ তার তরঙ্গদের উপর নির্ভরশীল হবে। আর কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বর্জন নিরবিচ্ছিন্নভাবে ঘটে। এই ঘটনার কথা আমি বোঝালাম। এটা আশা করছি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। এই পয়েন্টটা থেকে আমি আসবো। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বর্জন বা বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে, মানে যতটুকুই নেবে শক্তি ততটুকুই সমানভাবে শক্তি ছেড়ে দেবে। ঠিক আছে, এবার দেখে নাও। এটা হচ্ছে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থিওরি, তত্ত্ব। কী কী তিনি বলেছেন, আরও তিনি বলেছিলেন কৃষ্ণ বস্তু কর্তৃক শোষণ কন্টিনিউয়াসলিভাবে ঘটে। আলোর ব্যতিচার হচ্ছে ইন্টারফারেন্স সম্পর্কে তিনি বলেছিলেন, নানা রকম বলেছিলেন। এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বলে আমি দিয়েছি, কারণ এই দুটো পয়েন্ট থেকে আমি আসবো। আরও ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থিওরি আরও স্বীকার্য আছে। ঠিক আছে, এবার ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরির লিমিটেশান কী, তার সূত্রের ব্যর্থতা কোথায় না, তার সূত্রের ব্যর্থতা কি, কোনো আলোর ইন্টারফারেন্স, রিফ্র্যাকশান, ব্ল্যাক বডি রেডিয়েশান। দেখো এই তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার তাহলে এই টার্মগুলো কী, যে ইন্টারফারেন্স কী, রিফ্লেকশান কী, ডিফ্র্যাকশান কী, ব্ল্যাক বডি রেডিয়েশান কী, এই টার্মগুলো কীভাবে জানবো না, এই টার্মগুলো জানার জন্যে তোমাকে আবার আলাদা করে তুমি যদি জানতে চাও যে স্যার এই টার্মগুলো পার্টিকুলার মানে কি, ইন্টারফারেন্স মানে কি, রিফ্র্যাকশান মানে কি, ডিফ্র্যাকশান মানে কি, ব্ল্যাক বডি রেডিয়েশন মানে কি, এটার প্রত্যেকটারই একটা ঘটনা আছে। এবং এই ঘটনাগুলো তুমি শুধু জেনে নাও। এই বাংলাটা আমি ভুলে যাচ্ছি। রিফ্র্যাকশান হচ্ছে প্রতিসরণ, ইন্টারফারেন্স মানে ব্যতিচার, ডিফ্র্যাকশান মানে ওই এরকম একটা অপবর্তন, এরকম একটা আছে, ব্ল্যাক বডির কৃষ্ণ বস্তুর বিকিরণ। এই প্রত্যেকটা ঘটনা আলাদা একটা সায়েন্টিফিক ঘটনা আছে। এবং এই তুমি যদি জানতে চাও পরে আমাকে আলাদা ক্লাসে বলতে হবে ইন্টারফারেন্স কী, রিফ্র্যাকশান কী, ডিফ্র্যাকশান কী, ব্ল্যাক বডি রেডিয়েশন বলতে কী বোঝায়। এই ঘটনাগুলোর ক্ষেত্রে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি খাটছে না, মানে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিটা খাটছে না। কারণ ম্যাক্সওয়েল যা বলেছে কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বর্জন কন্টিনিউয়াস ঘটে, কিন্তু এই সব বস্তুগুলোর ক্ষেত্রে, এই সব ঘটনাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস শক্তি বর্জন করছে না বা শোষণও করছে না, তখন সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু তুমি আপাতত তখন এগুলো ভবিষ্যতে দেখা গিয়েছে, কিন্তু আমরা যেহেতু আছি সাল 1800 কত সালে, 1856 সালে আছি, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আবিষ্কার হয়েছে। আমরা খুব আনন্দ সহকারে জানতে পেরেছি যে লাইটের আলোর আজ থেকে দুটো কম্পোনেন্ট হয়েছে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আজ থেকে দুটো কম্পোনেন্ট হয়েছে। এবং এই তড়িৎচুম্বকীয় এই শূন্য মাধ্যমে যেসব তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে যেগুলো মহাকাশ থেকে ছুটে আসে, সেগুলো হচ্ছে ভেলোসিটি, শূন্য মাধ্যমে লাইটের ভেলোসিটির সমান। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর লাইটের ভেলোসিটির সমান প্রায় হচ্ছে শূন্য মাধ্যমে। তাহলে আমরা 1856 সালে আছি। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি যে আলোর দুটো পার্ট, লাইট হ্যাজ এ টু কম্পোনেন্ট, ওয়ান ইজ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, আদার ইজ ম্যাগনেটিক্যাল কম্পোনেন্ট। এবং শক্তি শোষণ ও বর্জন, এই ঘটনাটা 1856 সালে আমরা এই ঘটনাটা জানি, কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বর্জন কন্টিনিউয়াসভাবে ঘটে, নিরবিচ্ছিন্নভাবে ঘটে। ঠিক আছে, এবার চলে এসো এই ঘটনাগুলো তার ব্যর্থতা। ঠিক আছে, ঘটনাগুলো ব্যর্থতা হয়েছিল। এবার আর একটা ঘটনা ঘটেছিল না, তোমার ঘটনাটা ঘটেছিল 1878 উইলিয়াম ক্রুক্স তিনি ক্যাথোড রে প্রোডাকশান করেছিলেন। কী করেছিলেন? ক্যাথোড রে প্রোডাকশান। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যাথোড রে সম্পর্কে শুধুই তখনকার 1800 শতকে ক্যাথোড রে সম্পর্কে শুধুই গবেষণা হতো। যাবতীয় আবিষ্কার ক্যাথোড রে সম্পর্কেই হতো। কেন হতো সেটা আমি বলছি আস্তে আস্তে। না, ক্যাথোড রে কি, ক্যাথোড রে টিউব কি, এর শর্ট ফর্ম হচ্ছে CRT, ক্যাথোড রে টিউব। এটাকে বলছে CRT টিউব, মানে ক্যাথোড রে টিউব, CRT টিউব।
উইলিয়ামস ক্রুজ কী করেছিলেন না ক্যাথোড রে প্রোডাকশন করেছিলেন। কীভাবে না বলছেন না, তিনি হচ্ছে যে একটা ক্যাথোড আর একটা অ্যানোডকে রেখেছেন এবং এবং ডিসি কারেন্টের সাথে যুক্ত করেছেন, এটা নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, এবং এর মধ্যে একটা বায়ু নিষ্কাশনের সাহায্যে প্রচুর পরিমাণে বায়ুটাকে টেনে নিয়েছেন। তাহলে একটা সিল টিউবটাকে একটা ক্যাথোড একটা অ্যানোড রেখেছেন, একটা ব্যাটারির সাহায্যে যুক্ত করেছেন। অবভিয়াসলি ক্যাথোড হচ্ছে পজিটিভ হয়েছে, ব্যাটারি নেগেটিভ পার্টের সাথে যুক্ত হয়েছে, অ্যানোড পজিটিভ, ব্যাটারি পজিটিভ পার্টের সাথে যুক্ত হয়েছে। তো এখানে একটা কী করেছে, বায়ু নিষ্কাশনের সাহায্যে বায়ু এর মধ্যে সিল টিউবের মধ্যে যতগুলো বায়ু ছিল সব টেনে তিনি বাইরে বার করে দিয়েছেন এবং এতটাই অ্যাটমসফিয়ার লো করেছেন যার অ্যাটমসফিয়ার হচ্ছে 0.01 mmHg। 0.01 mm মানে এর মধ্যে অ্যাটমসফিয়ার খুবই লো, এর মধ্যে বায়ুর চাপ নেই বললেই চলে। তো কী করেছেন, তখন তিনি ডিসি কারেন্ট অ্যাপ্লাই করেছেন। ঠিক আছে, তার মধ্যে কী করছেন, দেখছেন না যে ক্যাথোড থেকে একটা রে হু হু করে ছুটে আসছে এবং ক্যাথোড থেকে রে একটা ছুটে আসছে এবং এসে এই ক্যাথোডের গাটা সবুজ বর্ণ ধারণ করে ফেলছে। যখনই তিনি ডিসি কারেন্ট যোগ করছেন তার অদ্ভুত কাণ্ড দেখা যাচ্ছে যে এইভাবে তিনি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু রে ছুটে যাচ্ছে এবং এখানটা এই অ্যানোডের এই পোর্শনটা গ্রিন কালার হচ্ছে। অবাক কাণ্ড, কী ব্যাপার কী হচ্ছে কিছু তো বোঝা যাচ্ছে না। আবার ডিসি কারেন্ট অ্যাপ্লাই করছেন, মানে প্রথমে যখনই তিনি দিচ্ছেন তখন ক্যাথোড থেকে একটা রে অ্যানোডের দিকে যাচ্ছে, এই দিকটা সবুজ হয়ে যাচ্ছে। অবাক কাণ্ড। তো তিনি তখন বুঝতে পারলেন না কী করেছেন, তখন তিনি ভাবলেন যে আমি একটা দারুণ কাজ করেছি, যেটা হচ্ছে যে তোমার বিদ্যুৎ আবিষ্কার করে ফেলেছি। তিনি মনে মনে ভাবলেন, তার রিসার্চ পেপারগুলো দেখা গেছে তিনি ভাবলেন আমি যে এটা বিদ্যুৎ আবিষ্কার করে ফেলেছি। কারণটা কি না, বিদ্যুৎ তো আকাশে চমকায়, আমি ভগবানকে আবিষ্কার করেছি না, বিদ্যুৎ তোমার আকাশে চমকায়। তো কী হয়, মেঘের মধ্যে পজিটিভ নেগেটিভের মধ্যে ইন্টারাকশান হয়, তো পজিটিভ নেগেটিভের ইন্টারাকশান হয় আর মেঘ কোথায় থাকে, বায়ুর উপরের স্থানে থাকে। বায়ুর উপরের স্থানে কী হয়, বায়ুর চাপ কম, আকাশের উপরের দিকে কী হয়, বায়ুর চাপ কম। তাহলে সেই জন্য এটাও বায়ুর চাপ কম হয়েছে, কেন বায়ুর চাপ কত রাখা আছে 0.01 mmHg, বায়ুর চাপ কম হয়েছে, পজিটিভ নেগেটিভের ইন্টারাকশান হয়েছে, আলো দেখা যাচ্ছে, সবুজ আলো দেখা যাচ্ছে। তিনি তখন ভাবলেন না আমি বিদ্যুৎ আবিষ্কার করে ফেলেছি হয়তো। তিনি একটা অবাক কাণ্ড করে ফেলেছিলেন তখন এটা ঘটনা করতে যে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাথোড রে টিউব। কি না, তিনি কি সিদ্ধান্ত এসেছিলেন এই ঘটনা থেকে, যে ক্যাথোড থেকে উৎপন্ন হয় বলে এই রেটা দেখো ক্যাথোড থেকে যাচ্ছে অ্যানোডের দিকে, এই জন্য ক্যাথোড রে থেকে এই রেটা উৎপন্ন হয় বলে একে বলছে ক্যাথোড রশ্মি। তিনি তখন এটা সিদ্ধান্ত এসেছিলেন যে এটা একটা হতে পারে, তিনি তখন কিছুই বুঝতে পারছিলেন না। এবং ক্যাথোড রে কী করছে, ক্যাথোড রশ্মিটা এই কাঁচের দেওয়ালের সংঘর্ষ হলেই তখন সবুজ কালার দেখাচ্ছে। আমি একটু আগেই বললাম যেখানে গ্রিন কালার দেখা যাচ্ছে, কী হচ্ছে, ক্যাথোড রেটা যখন এই কাঁচের গায়ে সংঘর্ষ হচ্ছে তখনই গ্রিন কালার দেখা যাচ্ছে, তার আগে গ্রিন কালার দেখা যাচ্ছে না, যখন এই মাঝখান দিয়ে আসছে তখন দেখাচ্ছে না। নিশ্চয়ই কাঁচের দেওয়ালের গায়ে সংঘর্ষ হচ্ছে, গ্রিন কালার দেখা যাচ্ছে। তিনি এই দুটো ইন্টারফারেন্স এসেছিলেন, আর কিছু তিনি তখন নতুন করে কিছু বলতেও পারেননি তখন, বা তিনি গবেষণাটা আর এগোতে পারেননি সিআরটি টিউব সম্পর্কে, ক্যাথোড রে টিউব সম্পর্কে। এবার গবেষণাটা হয়েছে 1878 খ্রিস্টাব্দে, এই একটা ঘটনা দেখা গিয়েছে। ঠিক আছে, 1878 খ্রিস্টাব্দে। এবার চলে আসি 1885 খ্রিস্টাব্দে। দেখো 1878 পর 1885, ঠিক আছে, 1878 পর 1885। দেখো এই নোটটার কথা আমি বলি যে আমার বন্ধু মানে একটা বন্ধু, আমরা যখন গ্র্যাজুয়েশনে পড়তাম, ধনঞ্জয় বলে, এই দুজনের না পরিশ্রম করলে ওর মানে ইন্সপিরেশনের জন্যে আমি নোটটা তৈরি করতে পেরেছি। ঠিক আছে, তো খুব কষ্ট করে তৈরি করেছি, খুব ভালো করে দেখো, এখান থেকে তোমরা শিখলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ঠিক আছে, এবার আমরা চলে আসি 1878 পর 1885। ঠিক আছে, 1885 সালে কি একটা ঘটনা ঘটেছিল, একটা সায়েন্টিস্ট রিডবার্গ কী করেছিলেন না, হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রাম মাপছিলেন, হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রামের ওয়েভলেন্থ মাপছিলেন। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রামের ওয়েভলেন্থ, এই স্পেকট্রামের ওয়েভলেন্থ কি না, এই ধরো একটা ফাঁকা সিলিন্ডার, এটা ফাঁকা সিলিন্ডার, কাঁচ ঘেরা সিলিন্ডার, এর মধ্যে হাইড্রোজেন অ্যাটম ঢুকিয়েছি, একটা কাঁচের একটা সিলিন্ডার, ধরো কাঁচের সিলিন্ডার, এর মধ্যে হাইড্রোজেন অ্যাটম ঢুকিয়েছি, এর মধ্যে কি ক্যাথোড অ্যানোডের মধ্যে ঢুকিয়ে ডিসচার্জ করছি, যেমন সেম থিংস। এটা একটা শিল্ডিং টিউব ক্যাথোড অ্যানোডের মধ্যে যুক্ত করেছি, এর মধ্যে হাইড্রোজেন অ্যাটম রেখেছি, এর মধ্যে ডিসচার্জিং করছি, এবং এখান থেকে যে আলোটা আসছে এই আলোটা আমরা স্পেকট্রাম করছি। এই ঘটনা আলোর বর্ণালী নিয়ে পড়াশোনা করাকে বলছে স্পেকট্রাম স্টাডি, এটা তোমরা পরে জানবে। তো তিনি কী করেছিলেন, একটা শিল্ডিং টিউব করেছিলেন
এর মধ্যে এই ফাঁকা স্থানে হাইড্রোজেন অ্যাটমগুলোকে রেখে তিনি ইলেকট্রোম্যাগনেট তিনি হচ্ছে ক্যাথোড অ্যানোডে যুক্ত করে ওই ডিসচার্জ করেছেন। কি একটা বিভিন্ন রকম কালার, হাইড্রোজেন থেকে বিভিন্ন রকমের কালার দেখা গেছে এবং কালারের ওয়েভলেন্থ মেপেছেন। ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এবং তিনি 4টে কালার দেখতে পেয়েছিলেন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। 4টে কালার যখন এই শিল্ডিং টিউবের ভিতরে হাইড্রোজেন ঢুকিয়ে যখন এরকম ক্যাথোড অ্যানোড যুক্ত করে ডিসচার্জিং করা হচ্ছে, তখন 4 কালার দেখা যায়। 4টে কালার। 4টে কালার কী কী না হচ্ছে লাল, সবুজ, নীল আর হচ্ছে বেগুনি। 1 2 3 4 লাল, সবুজ, নীল, এই বেগুনি। এটা দূরে লেখার জন্য দূরে সরে গেছে। 4টে কালার দিয়েছিলেন এবং 4টে কালারের ওয়েভ লেন্থ মেপেছিলেন ল্যামডা। প্রত্যেকটা দেখাচ্ছিল একটা 665 ন্যানোমিটার, 448 ন্যানোমিটার, 434 ন্যানোমিটার, 410 ন্যানোমিটার। এরকমভাবে তিনি 4টে ওয়েভ লেন্থ মেপেছিলেন। 4টে রশ্মির 4টে কালার দেখা গিয়েছিল। 4টে কালারের ওয়েভ লেন্থ কী হবে তিনি ওয়েভ লেন্থ মেপেছিলেন 4টে রিডবাক, এবং 4টে ওয়েভ লেন্থ মেপে 4টে ওয়েভ লেন্থ বেরোলো যে 4টে কালারের 4টে ওয়েভ লেন্থ হয়েছে। ওই কালারের সঙ্গে ওয়েভ লেন্থের সম্পর্ক আছে, কালারের সঙ্গে ওয়েভ লেন্থ একটা সম্পর্ক আছে। E=H নিয়ে একটা পুট করলে ওয়েভ লেন্থ, প্রত্যেকের ওয়েভ লেন্থ তিনি মেপেছিলেন। সেই রিলেশনটা পরে বলবো কীভাবে ওয়েভ লেন্থ ল্যামডা বার করা যায়। তিনি প্রত্যেকের ওয়েভ লেন্থ ল্যামডা মেপেছিলেন 4টে কালারে। যেমন আগেই বলেছিল কালারের সঙ্গে ম্যাক্সওয়েল প্রত্যেকটা ঘটনা দেখো। আগেই বলেছিল ম্যাক্সওয়েল কী বলেছিল, আলোকরশ্মির বর্ণ তার তরঙ্গদের উপর নির্ভরশীল। তাহলে কালো যদি লাল হয়, নীল হয় ও সবুজ হয়, তাহলে আমরা সেই জন্য ওয়েভ লেন্থ সেই অনুযায়ী মাপতে পারবো। ম্যাক্সওয়েলের এই থিওরি তিনি বলেওছিলেন আগে, সেই অনুযায়ী তিনি ওয়েভ লেন্থটা মেপেছিলেন। ওয়েভ লেন্থ মাপার সূত্র আছে, ধরে নাও ওয়েভ লেন্থ মেপেছিলেন 4টে ওয়েভ লেন্থ হয়েছে এত 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 ন্যানোমিটার। তো 4টে ওয়েভ লেন্থ মাপার পর তিনি আর বুঝতে পারছেন না। তো এখানে একটা ঘটনা গল্প আছে সুন্দর। তিনি এই 4টে ওয়েভ লেন্থ মাপার পর তিনি আর বুঝতে পারছেন না কী করব। তো অনেক দিন গেছে। তো তার বন্ধুর কাছে একটা গেছেন। তার বন্ধু হচ্ছে বামার, সায়েন্টিস্ট বামার। তো উনি একজন ম্যাথামেটিশিয়ান। উনি একজন সুইডেনের স্কুলের একজন ম্যাথস টিচার, স্কুলের একজন গণিতের শিক্ষক। তো ওনার বন্ধু। উনি তখন গিয়ে ওনার বন্ধুর কাছে গিয়ে বলছেন, বন্ধু দেখো এই 1885 সালেই ঘটনা ঘটেছে। 1885 সালেই ঘটনাটা ঘটেছে। তো তুমি বামার কাছে গেছেন, একজন ম্যাথামেটিশিয়ান। তিনি 1885 সালেই ঘটনাটা ঘটেছে, যে সুইডেনের একজন স্কুল টিচার, ম্যাথামেটিশিয়ান, তার বন্ধু। যে বন্ধু দেখো আমি এরকম হাইড্রোজেনের স্পেকট্রাম মেপেছি। তো এই 4টে আমি একটা 1 2 3 1 2 3 4 এই 4টে ওয়েভলেন্থ মেপেছি। আচ্ছা তুমি দেখো তো এই 4টে সংখ্যা দিয়ে, এই 4 রকম সংখ্যা দিয়ে, এই 1 2 3 4 এই 4 রকম সংখ্যা দিয়ে দেখো তো তুমি কোনো রকম সূত্র আনতে পারো কি না, বা 4 রকম সংখ্যা কি কোনো কি কারো বর্গ, বা কোনো কি কারো বর্গ থেকে বিয়োগ করলে কি এরকম পাওয়া যাচ্ছে। এই 4টে সংখ্যা তিনি তার কাছে দিয়েছিলেন, আর কিছু তিনি জানেন না। যে বন্ধু দেখো 4টে সংখ্যা দিয়েছি, দেখো তো এই 4টে সংখ্যার মধ্যে কোনো রিলেশনশিপ আছে কি না এই 4টে সংখ্যার মধ্যে। তো বামার ম্যাথামেটিশিয়ান একজন। তো উনি ঘেঁটে বা 4টে সংখ্যাকে ভেবে দেখলেন যে হ্যাঁ বন্ধু আমি একটা পেয়েছি, একটা রিলেশন। 4টে সংখ্যা একটা ইন্টারেস্টিং নাম্বার, একটা দারুণ সংখ্যা পেয়েছি। বলছে কী পেয়েছো? তখন বামার বলছে কী পেয়েছো? তখন রিডব্যাকের কাছে গিয়ে বলছেন কী পেয়েছো? বলছে দেখো 4টে সংখ্যা থেকে যদি পার্টিকুলার একটা কনস্ট্যান্ট তুমি বার করে নাও, এবং 4টে সংখ্যার বিয়োগফল, এবং দেখো একটা পার্টিকুলার বিয়োগফল প্রত্যেকে 4 হচ্ছে, এবং প্রত্যেকের একটা বর্গ সংখ্যা, মানে কি 4টে সংখ্যাকে, প্রত্যেকটা সংখ্যাকে এইভাবে তুমি লিখতে পারো। বলছে 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 দেখো 665টাকে এইভাবে সামথিং একটা কনস্ট্যান্ট 665টা সামথিং কনস্ট্যান্ট ইন্টু 36/5 লিখতে পারি। মানে কনস্ট্যান্ট ধরে নাও বি, ঠিক আছে? কনস্ট্যান্টটা ধরে নাও বি, ঠিক আছে? তাহলে বিটা কিছু একটা সংখ্যা। বলছি এই ল্যামডা 665টাকে কীভাবে লিখতে পারছি? 36/5 এভাবে লিখতে পারছি। এবার 36/5কে এখান থেকে দেখো আমি যদি 4 কমন নিই, তাহলে কী আছে 9/5 হচ্ছে। দেখো 9/5 মানে দেখো এইটা হচ্ছে এদের মধ্যে প্রত্যেকটা 9/5 হয়েছে। তাহলে কী হয়েছে একটা কনস্ট্যান্ট ধরে নাও বি গুণিতক 4 9/5 লেখা হয়েছে। আবার 448টাকে 64/4 এইভাবে লিখছে। এবার যদি 4 কমন নিই, যে তাহলে 16/12 ওপর থেকে 4 কমন নিচ্ছি, তাহলে সাম কনস্ট্যান্ট গুণিতক 4 16/12 এটা লেখা যাচ্ছে। সাম কনস্ট্যান্টটা এখনও বার করেনি, কনস্ট্যান্টটা কত এখনও বার করেনি। আবার 434কে লেখা যাচ্ছে 100/21
এখান থেকে 4 কমন নিলে 25/4 সাম কনস্ট্যান্ট গুণিতক 4 ইন্টু 25/21। এবার দেখো 410 টাকা লেখা যাচ্ছে 144/32, একে যদি 4 কমন নিই 140 থেকে 36/32 হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্টু 4 ইন্টু 36/32। এবার দেখো উনি এই একটা সংখ্যা পেলেন এবং এই সংখ্যাগুলোকে প্রত্যেকটা দেখো প্রত্যেকটার মধ্যে বিয়োগফল দেখেছো 4, দেখো 9 আর 5-এর মধ্যে ডিফারেন্স 4, 16 আর 12 একটা ইন্টারেস্টিং নাম্বার হয়ে গেছে কিন্তু এরকম করতে করতে ঘাঁটতে ঘাঁটতে। বা 16 আর 12-এর মধ্যে বিয়োগফলটা 4, 25 আর 21-এর মধ্যে বিয়োগফলটা 4, 36 আর 32-এর মধ্যে বিয়োগফলটা 4। তার মানে আমি এই সংখ্যাটাকে আমি তো লিখতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, এটাকে আমি লিখতে পারি তো সাম কনস্ট্যান্ট, ধরো কনস্ট্যান্টটা বি গুণিতক 4 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার/2 স্কোয়ার, এটা লিখতে পারি প্রথম সংখ্যাটাকে। দেখো এটা 3 স্কোয়ার 9, তারপর 9 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দেখো 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5। আবার দেখো বি গুণিতক 4 প্রত্যেকটার 4 স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আর এটাকেও বি গুণিতক 4 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আবার দেখো বি গুণিতক 4 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি প্রত্যেকটার। তার মানেটা কি, প্রত্যেকটা দেখো প্রত্যেকটা থেকে 2 স্কোয়ার বাদ দিতে হচ্ছে, এমন একটা সংখ্যা প্রত্যেকটা থেকে 2 স্কোয়ার বাদ দিতে হচ্ছে এবং প্রত্যেকটার বিয়োগফল দেখো 4, যেটা আমরা আগে ভেঙে ভেঙে এনেছি। দেখো এটা ইন্টারেস্টিং নাম্বার হয়ে গেছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি 656 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 4 গুণিতক বি সামথিং এম স্কোয়ার বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অলওয়েজ 4। এটা আমরা লিখতে পারি, এই সূত্রটা আমরা লিখতে পারি সামথিং বি ইন্টু 4, ধরো বি ইন্টু 4 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার অলওয়েজ 4, এবং এমটা যেখানে হবে এনের থেকে বড়, এবং দেখো 2-এর থেকে বড় এমটা হচ্ছে 3, 4, 5, 6, ঠিক আছে। এবং পার্টিকুলার ইকুয়েশানটাকে যদি আমরা লিখি একটা ফিট করি গিয়ে 1/λ ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/λ, মানে পুরো ইকুয়েশানটা যদি উল্টে দিই, প্রত্যেকটা ইকুয়েশানটা যদি উল্টে দিই তাহলে একটা এরকম ইকুয়েশান দাঁড়ায় যে 1/λ ইজ ইকুয়াল টু আর 1/nf মানে ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এন ফাইনাল মানে এই এফের মান তোমার হতে হবে 2, 3, 4, 5 যেটা খুশি বসাতে পারো। এন এফ ইজ ইকুয়াল টু 3 একবার বসাবে, 4 একবার বসাবে, 5 একবার বসাবে, ঠিক আছে, 6 একবার বসাবে। আর n1 ইজ ইকুয়াল টু অলওয়েজ 2, ঠিক আছে। তাহলে তুমি যে কোনো তুমি ধরো আমি ধরো এখানে বার করতে চাইছি 665 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে 1/λ ইজ ইকুয়াল টু আর এর মানটা বসাবে এখানে হচ্ছে 109737 1/nf স্কোয়ার, তার মানে nf স্কোয়ারটা ফার্স্টের ক্ষেত্রে এখানে 3 বসাবে মাইনাস 1/n2 স্কোয়ার, প্রত্যেকের n2 স্কোয়ার মানে 4, প্রত্যেকে বার করবে, প্রত্যেকটার ইকুয়েশন মিলিয়ে যাবে, প্রত্যেকটার ইকুয়েশন তুমি মিলিয়ে যাবে প্রত্যেকটা। এইখান থেকে তিনি একটা পেয়েছিলেন যে অ্যাকচুয়ালি 1/λ ইজ ইকুয়াল টু আর 1/f1 স্কোয়ার বাই 1/n2 স্কোয়ার। এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে যে কোনো ক্ষেত্রে তুমি ওয়েভ লেন্থ মাপতে পারবে, যে কোনো ওয়েভ লেন্থ, অ্যাটমের ওয়েভ লেন্থ কত, অ্যাটমের ওয়েভ লেন্থ বার করে যাবে, ঠিক আছে। তুমি এই ইকুয়েশনে পুট করে দেখো, এই ইকুয়েশনটাই মডিফিকেশন করে এখানে এসছে এই বক্সের মধ্যে। তুমি যে কোনো দেখো তুমি 365 তুমি বসাতে চাইছো, তুমি যদি ধর 665 ল্যামডা বার করতে চাইছো, বি গুণিতক এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, বি এর মানটা বসিয়ে দাও তুমি, আর রিডব্যাকের মানটা বসিয়ে দাও, তুমি এখানে পেয়ে যাবে। তুমি 1/165 করো, যে মানটা বেরোবে 1/665 করো, 1/665 ফার্স্ট মানটা যেটা বেরোবে সেটা, আর এর মান রিডব্যাক কনস্ট্যান্ট এটা দিয়ে গুণ করবে, এইটা গুণিতক 1/nf স্কোয়ার মানে কি, এটা হচ্ছে 3 নম্বর কক্ষ, 3 নম্বর ক্ষেত্রে 3 বসাবে, আর এইটা হচ্ছে যে 2 বসাবে, মানে 1/9 মাইনাস 1/4 মানটা বসাবে, দেখবে মিলে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রে মিলে যাবে। তার মানে আমরা কি দেখলাম যে রিডব্যাকের কাছ থেকে আমার এটা হচ্ছে করলেন এবং একটা ইকুয়েশনে ফিট করে পাওয়া গেল, একটা এক্সেলেন্ট ওয়ার্ক হয়েছে, খুব দারুণ কাজ হয়েছে।
কিন্তু খুবই ভালো কথা, খুব দারুণ কাজ হয়েছে। এই কোয়েশনটা তোমার মনে রাখতে হবে, ওয়েভলেন্থটা কীভাবে মাপবো। কিন্তু এখন তোমাকে যদি প্রশ্ন করে, স্যার এই মাত্র 4টে সংখ্যাই কেন, হাইড্রোজেনকে ওইভাবে এক্সাইটেড করে 4টে ওয়েভলেন্থই কেন পাওয়া গেছে, 1 2 3 4, এর মাঝেও নয় কেন, এবং স্পেসিফিকই কেন 4টে পাওয়া গেছে, ঠিক এর মাঝেও নয়, মানে 334 আর 310-এর মাঝে 320 নয়, 320.5 নয়, বা 560.521 নয়, মানে দশমিকে কেন আসেনি, এবং শুধু কেন এই 4টেই কেন এসেছে, আর 4টের বাইরে 5টা 6টা কেন আসেনি, 7টা কেন আসেনি, বা 2টো কেন আসেনি, যদি প্রশ্ন করে তখন তুমি বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ তখনও কিন্তু এই সমস্যাটা এখনও জানা যায়নি যে হোয়াই অনলি 4 লাইন ইজ অবজার্ভ। তোমাকে যদি কেন কেউ প্রশ্ন করে, এই সমস্যার সমাধানটা পরে নিলস বোর সমাধান করেছে, সে পরে আসবো। এখন যদি তুমি প্রশ্ন করো যে স্যার এখানে এই 4টে লাইনই কেন, এখনও কিন্তু 1885 সালে তখনও কিন্তু জানা যায়নি যে এই 4টে লাইনই কেন, ঠিক আছে? পরে আমরা জানবো এই কেন এই 4টে লাইন। তবে এই ইকুয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। 1/λ=r 1/nf² - 1/n²। এটা পরে আমি আরও ডিটেলস যখন পড়বো তখন আসবো, তবে এখন তুমি জেনে নাও দিস ইজ দ্য ওয়ান টাইপ অফ জেনারেল থাম্ব ইকুয়েশন, ঠিক আছে? হয়েছে? এবার চলে আসি 1885 সালে আবার একটা ঘটনা ঘটেছে। 1885 সালে যে এক্স রে, জার্মান সায়েন্টিস্ট উইলিয়াম রন্টজেন, তো উনি জার্মান সায়েন্টিস্ট, জার্মানিতে থাকেন। তো উনি কী করেছেন না, ওই তখন কি বললাম, একটু আগেই বলেছিলাম যে ক্যাথোড রে টিউব নিয়ে অনেক কাজ চলেছে এবং এখান থেকে অনেক রকম গবেষণা আছে। তিনি একই রকম ঘটনা ঘটেছেন। এর ডিটেলসে আমি বেশি যাব না, এর ডিটেলসে বেশি গেলে আবার অন্যদিকে চলে যাবো। এর ঘটনাটা আর একটু অনেক বড়। তিনি কী করেছেন, একটা ক্যাথোড রে টিউব নিয়েছেন, সিআরটি টিউব নিয়েছেন। তো কী হয়েছে না, একই রকম ঘটনা ঘটতে থাকছে যে একটা ক্যাথোড রে টিউব নিয়েছেন, এক্স রে টিউব নিয়েছেন। এক্স রে টিউব নেওয়ার পর তিনি হয়েছে কী করেছেন, একটা শিল্ডিং টিউবের মধ্যে রেখেছেন। শিল্ডিং টিউবে রাখার পর দেখা যাচ্ছে তিনি হচ্ছে এটা হচ্ছে বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে বায়ুটাকে বার করে দিয়েছেন, এবং তিনি পুরো ঘটনাটাকে তিনি মেজার করছিলেন, এবং পাশে তিনি একটা হচ্ছে যে এক্স রে প্লেট রেখেছিলেন বা কালো পর্দা রেখেছিলেন, কালো পর্দা রেখে তিনি আবিষ্কার করা ঘটনা ঘটানোর জন্যে তিনি এক্স রে নিয়ে কাজ করার জন্য তিনি একটা ফটোগ্রাফিক প্লেট দিয়েছিলেন। ফটোগ্রাফিক প্লেট রেখে তিনি কাজ করছিলেন, এবং তিনি যখনই ক্যাথোড রে টিউব নিয়ে কাজ করছেন, যখনই তিনি ডিসি লাইট অন করছেন, সেম থিং সেই ক্যাথোড রে টিউবের মতো আগে যেমন পড়েছিলাম উইলিয়ামস ক্রুকে, সেম থিংসের মতো, ঠিক আছে? ক্যাথোড রে টিউব নিয়ে যখন পড়াশোনা করছেন, তো তিনি কি দেখতে পাচ্ছেন যে পাশে আমি পাশে ফটোগ্রাফি প্লেট রেখেছিলাম, এখানে ক্যাথোড রে টিউবটা আমি সাজিয়েছি আমার এখানে। তো যখনই এখানে ডিসি কারেন্টটা আমি প্রয়োগ করছি, দেখছি কী দেখছি না, পাশে দেখছি আমার ফটোগ্রাফি প্লেটের মধ্যে সাদা সাদা কী দাগ দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা কী দাগ দেখা যাচ্ছে। তখন উনি ভাবলেন এই লাইটটা কোথা থেকে আসে, কোথা থেকে। জানলা কপাট সব, ল্যাবরেটরি জানলা কপাট সব তিনি বন্ধ করে দিলেন, উইন্ডোজগুলো বন্ধ করে দিলেন, সব কিছু, ডোরটা বন্ধ করে দিলেন। তারপরে তিনি আবার যখন ডিসি কারেন্ট জ্বালছেন, তখন ডিসিতে হচ্ছে অ্যাপ্লাই করছেন, তখন আবার দেখা যাচ্ছে একটা রে পাওয়া যাচ্ছে। তখন তিনি কী করলেন যে ডিসি কী করবেন বুঝতে পারছেন না। তখন তিনি তার হচ্ছে কী করলো, নিজের বইটাকে গার্ড করলেন, পাশে একটা বই ছিল। তো বইটাকে যখন গার্ড করছেন, তখন দেখছেন যে বইয়ের ওপরে কিছু তো আর দেখা যাচ্ছে না, কিন্তু ফটোগ্রাফি প্লেটের ওপর দেখা যাচ্ছে। তখন কী করবে তিনি, না কী করলেন যে না, তিনি ডিসি কারেন্টটাকে বন্ধ করে দিলেন। যে ডিসি কারেন্টটাকে বন্ধ করলেন, দেখলেন যে এই এই এর উপরে যে সাদা লাইটটা পড়ছিল, লাইটটা পড়া বন্ধ হলো। তখন তিনি ভাবলেন আবার লাইটটা আবার ডিসি কারেন্টটা দিলেন, তখন দেখলেন আবার সাদা লাইটটা এর উপর পড়ছে। তখন তিনি ভাবলেন না, এই যে আমি লাইটটা ভাবছিলাম সেটা বাইরে জানালা কপাট যে বন্ধ করেছিলাম, উইন্ডোজগুলো বাইরে থেকে আসেনি, এই আমার ক্যাথোড রে থেকে এখান থেকে একটা রে বেরোচ্ছে, এখান থেকে একটা রে বেরোচ্ছে, এবং যেই রেটা এখানে বইটাকে গার্ড করে দিচ্ছে, কিন্তু ফটোগ্রাফি প্লেটের মধ্যে আঘাত করছে, ঠিক আছে? ঠিক আছে, ক্যাথোড থেকে অ্যানোডে একটা রে যাচ্ছে, এবং যে তোমার হচ্ছে যে ক্যাথোড রেটা যখন অ্যানোডে যাচ্ছে, এই যে ক্যাথোড রেটা, এই যে ক্যাথোড থেকে অ্যানোডে যখন ক্যাথোড রেটা যাচ্ছে, তখন কি হচ্ছে,
অ্যানোডে যেই যখন যাচ্ছে, অ্যানোডে যখনই যাচ্ছে অ্যানোড থেকে দেখা যাচ্ছে যে একটা রে বেরোচ্ছে, এবং এই রেটা যে কী রে তিনি ধরতেও পারছেন না। সে একই রকম ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো এখানে যাচ্ছে, যেখানে অ্যানোডে বোম্বার্ডিং করছে, এবং যখনই বোম্বার্ডিং করছে তখন দেখছে একটা আননোন একটা রে বেরোচ্ছে, যেমন যেটা ফটোগ্রাফিগুলোটা সাদা করে দিচ্ছে। তিনি তখন বুঝতে পারলেন তিনি একটা আশ্চর্যজনক কাজ করেছে, আশ্চর্যজনক কাজ করে ফেলেছেন। এবং তিনি এই পুরো ঘটনাটাকে একটা কালো ফটোগ্রাফি প্লেটের মধ্যে করছেন। তখন যে কালো ফটোগ্রাফি প্লেটের মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে, কারণ নিশ্চয়ই ক্যাথোড থেকে বা ক্যাথোডের টিউব থেকে কিছু একটা রে বেরোচ্ছে, যেটা আমরা কেউ আগে দেখিনি, আগে শুনিনি। সেই আননোন রেটাকে আমরা যেমন বীজগণিত ফর্মুলায় কোনো কিছু আননোন ধরলে বলি না ওখানে এক্স জন লোক আছে, সেরকম এখানে আননোন রে এক্স, রেটার নাম হচ্ছে আননোন রে। সেই জন্য রেটার প্রপার্টি তিনি বুঝতে পারছেন না, যেখান থেকে বেরোচ্ছে সেখানে আননোন রে ধরার জন্য তিনি এক্স রে হিসাবে তিনি ধরে নিয়েছিলেন, যেটা হলো যে আমাদের এক্স রে। ঠিক আছে, এটা এক্স রে হিসাবে তাদের ধরা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে এক্স রে। সেই জন্য আননোন রেটার জন্যে এখানে তাদের এক্স রে প্রপার্টিটা, সে আননোন বীজগণিতে যেমন ধরি আননোন রে, সেই জন্য এটা এক্স রে। ঠিক আছে, এর নাম হচ্ছেন এক্স রে। ঠিক আছে, এইটা হচ্ছে যে এক্স রে 1885 সালে এক্স রে হয়েছিল, এটা আমরা জেনেছিলাম। এবং ঘটনাটা হওয়ার সঙ্গে এতটাই আলোড়ন ফেলেছিল, এটা সম্পর্কে একটু আমি লাইন বলে দিই। ঘটনার সম্পর্কে এতটাই আলোড়ন ফেলেছিল আমাদের তখন জার্মানিতে লোক নিজের এই সম্পর্কে ঘটনা আমি আর অন্য গল্প বলবো। আমি যখন বেকারেলের ঘটনাটা বলবো, বেকারেলের ঘটনার সময় বলবো। এক্স রে গল্পটা এই পর্যন্তই থাক। এরপরে আমরা চলে আসি 1885 সালে আবার একটা ঘটনা ঘটেছিল। তোমার 1886 সালে গোল্ডস্টাইন একটা অ্যানোড রে আর ক্যানাল রে তিনি ডিসকভার করেছিলেন। অ্যানোড রে আর ক্যানাল রে গোল্ডস্টাইন 1886 সালে কী ঘটনা ঘটেছিল না, কী করেছিলেন তিনি, একটা সিআরটি টিউব করেছিলেন, ক্যাথোড রে টিউব। না তিনি একটা বায়ু নিষ্কাশনের সাহায্যে একটা ভিতরে বায়ুটাকে বার করে নিয়েছিলেন, খুব লো চাপে রেখেছিলেন, এবং কী করেছিলেন, এবং তিনি করেছিলেন ক্যাথোডের মধ্যে এটাকে তিনি ব্যাটারি ক্যাথোডের সাহায্যে যুক্ত করেছিলেন, এবং এটা অ্যানোডের সাথে যুক্ত করেছিলেন, দুটো প্লেটটাকে। এটা একটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট। তো তিনি এভাবে ডিসি কারেন্ট অ্যাপ্লাই করেছিলেন, সেম থিংস। তাহলে কী হয়েছে না, ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো আমরা আগেও বলেছি যে উইলিয়ামস ক্রুস বলেছেন যে ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে ছুটে যায়। ঠিক আছে, তিনি এই ঘটনাটাই করেছিলেন। তো ক্যাথোড থেকে, এটা ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে বরাবর ছুটে যাচ্ছে। ঠিক আছে, এবার তিনি কী করেছিলেন না, ক্যাথোডে একটা হোল রেখেছিলেন, ক্যাথোডে হোল রেখেছিলেন, এই ছিদ্র। ঠিক আছে, এবার তিনি কি দেখছেন না, এই হোলের মধ্য দিয়েও কিছু রে টুকটুক করে বেরিয়ে আসছে, যেটা ক্যাথোড থেকে বেরিয়ে আসছে। হোলের মধ্যে দিয়ে কিছু রে চলে আসছে বিপরীত পথে। এদিকে যদি ক্যাথোডে রে যায়, ক্যাথোডের বিপরীত পথে কিছু রে এদিকে হোলের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, এই যে এদিকে বেরিয়ে আসছে। এগুলো তিনি গতি প্রকৃতি তিনি ধরতে পেরেছিলেন। এগুলো কী না, এগুলোকে তিনি অ্যানোড রে বলেছিলেন। অ্যানোড রে কেন বলেছিলেন না, হচ্ছে কি এগুলো হচ্ছে অ্যানোড থেকে বেরোচ্ছে। বলছে এই রেগুলো যে ক্যাথোডের বিপরীতে যে অ্যানোড থেকে বেরোচ্ছে, সেখানে কী বলেছিলেন, অ্যানোড রে। এবং অ্যানোডের প্রকৃতি কী না, এটাও বলছে ক্যাথোডের মতো সরলরেখা বরাবর চলে। এটা যেমন ক্যাথোডে যেমন সরলরেখা বরাবর চলে, এই অ্যানোড রেটাও সরলরেখা বরাবর চলে। অ্যানোড রের ভর আছে, কণা ধর্ম আছে। অ্যানোডে ধনাত্মক ধর্মী, এগুলো পজিটিভ রে অ্যানোড রেগুলো। আর এবং ডিসচার্জিং টিউবে E/m মানে হচ্ছে চার্জ বাই মাস রেশিও করলে H+ সর্বোচ্চ হয়, চার্জ বাই মাস রেশিও। ঠিক আছে, পরে 1920 সালে এই ধনাত্মক রশ্মিটা কী না, সেটা রাদারফোর্ড নাম দিলেন, এই ধনাত্মক রশ্মিটা প্রোটন রশ্মি। ঠিক আছে, এবার আমি চলে আসি আসল ঘটনায়, যে এই অ্যানোড রেটা কি উৎপত্তিটা কীভাবে হচ্ছে না, ক্যাথোড রে থেকে এইভাবে ইলেকট্রনটা এইভাবে পর করে চলে যাচ্ছে। দেখো, ক্যাথোড রে থেকে ইলেকট্রনগুলো কোথায় যাচ্ছে, অ্যানোডে। এবং ক্যাথোড রে থেকে ইলেকট্রনগুলো অ্যানোডে যাওয়ার সময় ভালো করে মন দিয়ে শুনবে, ক্যাথোড রে থেকে ইলেকট্রনগুলো অ্যানোডে যাচ্ছে, এবং ক্যাথোড রে থেকে ইলেকট্রনগুলো অ্যানোডে যাওয়ার সময় কী করছে, এখানে যে গ্যাস আছে, তো এখানে শূন্য স্থানে মানে বায়ুর চাপ কম করা আছে, এখানের মধ্যে গ্যাস আছে,
তাহলে ইলেকট্রন বিম ছুটে যাচ্ছে। এখানে যে গ্যাসীয় পরমাণু আছে, তাহলে গ্যাসীয় পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, তাহলে আর এখান থেকে ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো ছুটে আসছে, ওই গ্যাসীয় পরমাণুর সঙ্গে সংঘর্ষ হচ্ছে এবং গ্যাসীয় পরমাণু থেকে একটা করে ইলেকট্রন বার করে দিচ্ছে, ধাক্কা মারছে, গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন বার করে দিচ্ছে, এবং গ্যাসীয় পরমাণু থেকে যদি ইলেকট্রন বার করে দেয়, ওই পরমাণুটি ধনাত্মক চার্জে পরিণত হচ্ছে। তাহলে এইখানে যতগুলো ধনাত্মক চার্জে পরিণত হচ্ছে, তাহলে বিপরীত চার্জ মানে অ্যানোডের বিপরীত চার্জ মানে ধনাত্মক চার্জে পরিণত হচ্ছে, তাহলে ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ এদিকে ছুটে বেড়াচ্ছে, ধনাত্মক চার্জগুলো কী হচ্ছে, সোজা ক্যাথোডের দিকে ছুটে যাচ্ছে। ক্যাথোডে যেহেতু হোল আছে, তাহলে এই হোলের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। ইন্টারেস্টিং ঘটনা দেখো, তাহলে বুঝতে পারলে ক্যাথোডের মধ্যে যেহেতু হোল আছে, ক্যাথোড হোলের মধ্যে পড়ে যাচ্ছে, হোলের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই জন্য তিনি নাম দিলেন হচ্ছে ক্যানাল রে, মানে ক্যানাল মানে ছিদ্রযুক্ত রে, মানে ছিদ্রের মধ্যে দিয়ে উৎপন্ন হয় বলে একে ক্যানাল রে বলে। তিনি গোল্ডস্টাইন নাম দিয়েছিলেন অ্যানোড রে অথবা ক্যানাল রে। ক্যানাল রে মানে কি ছিদ্রের মধ্যে দিয়ে উৎপন্ন হচ্ছে বলে একে ক্যানাল রে নাম দিয়েছিলেন, ক্যানাল রে। পরে এটা জানা যায় অ্যানোড রে, কারণ এটা কি অ্যানোড থেকে আসছে। এবং কেন আসছে আমি ঘটনাটা আবার বলছি, যে এখান থেকে ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো ছুটে বেড়াচ্ছে, অ্যানোডের দিকে যাচ্ছে। ইলেকট্রনগুলো যখন ছুটে যাচ্ছে, এখানের মধ্যে গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন বার করে দিচ্ছে। গ্যাসীয় পরমাণুর সঙ্গে সংঘর্ষে যদি ইলেকট্রনগুলো বার করে না, তাহলে গ্যাসীয় পরমাণুটা ধনাত্মক চার্জে পরিণত হচ্ছে, তাহলে ধনাত্মক চার্জটা সোজা অ্যানোডের দিকে ছুটে যাচ্ছে। অ্যানোডে যেহেতু হোল আছে, এই ছিদ্র দিয়ে পাস হয়ে বেরিয়ে যাচ্ছে, সোজা ছুটে যাচ্ছিলো, কিনা ক্যাথোডে হোল আছে, হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং সেটা হচ্ছে অ্যানোড রশ্মি। অ্যানোড রশ্মির আমরা কি প্রকৃতি এটা মেজার করেছি। অ্যানোড রশ্মি সরলরেখা বরাবর যায়, ভর আছে, ধনাত্মক রশ্মি, E/m চার্জ বাই মাস রেশিও সর্বোচ্চ হয়। পরে তিনি রাদারফোর্ড দেখেন যে এইটাই যেটা অ্যানোড রশ্মি, এটা হচ্ছে পরে তিনি নাম দেন প্রোটনার 1920 সালে। তবে আমরা এখন এসেছি 1886 সালে ঘটনা পর্যন্ত এসেছি। ভালো করে দেখে নাও। আজকের পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ পড়ালাম, যে অনেক কিছু আছে। ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি কী, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি কী, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। শক্তি শোষণ বা বর্জন কন্টিনিউয়াসলি ভাবে ঘটে। এবং ক্যাথোড রে টিউব কী, অ্যানোড রে টিউব কী, লিম্যান সিরিজ, বামার সিরিজের ল্যামডা কী করে ডিনোট করা, এই গল্পটা। এবং এক্স রে থেকে আমরা এলাম সোজাসুজি একদম গোল্ডস্টাইনে অ্যানোড রে পর্যন্ত। এই পর্যন্ত পড়ানো হলো আজ। তাহলে এই পর্যন্ত থাক, ভালো করে দেখবে। আজকের পড়াটা অনেক কিছু ডিটেলসে পড়ানো হয়েছে। ওকে, বাই।